নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও আমি টিটের পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা 50 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি এই 50 পেডাগজি কোয়েশ্চেন্স আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা মজবুত করতে সক্ষম হবে। আপনারা যারা যারা আমার পেডাগজি থেকে পূর্বের ভিডিওগুলো দেখেননি অবশ্যই একবার ভিজিট করে নেবেন, আর হয়তো এই কোয়েশ্চেনগুলো আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা মজবুত করতে সক্ষম হবে। তো শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে একজন শিক্ষার্থী কার্ডকে ক্যাট পড়েছে এই ধরনের রুগীদের বলে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। আর আমি যে কোয়েশ্চেনের এগেনস্টে স্টার মার্ক পুট করে দিচ্ছি সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে মনে রাখবেন, কারণ এই কোয়েশ্চেনগুলো এক্সামে আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, তো মনে রাখবেন একজন শিক্ষার্থী কার্ডকে ক্যাট পড়েছে এই ধরনের রুগীদের যেটা বলা হয় সেটাকে কিন্তু ডাইসলেক্সিয়া বলা হয়ে থাকে। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ডাইসলেক্সিয়া দূর করার জন্য শিক্ষক ব্যবহার করতে পারেন। অর্থাৎ একজন শিক্ষার্থীর ডাইসলেক্সিয়া যে সমস্যা রয়েছে সেটা দূর করার জন্য একজন শিক্ষক হিসাবে আপনি কি ব্যবহার করতে পারেন, সেখানে আপনি টেপ রেকর্ডার চাইলে ব্যবহার করতে পারেন। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ডিসগ্রাফিয়া প্রতিবন্ধীদের ডাইসলেক্সিয়া থাকতে পারে, ডাইসলেক্সিয়া থাকবে না, কোনটা হবে? তো মনে রাখবেন একজন ডিসগ্রাফিয়া প্রতিবন্ধীদের ক্ষেত্রে ডিসলেক্সিয়া সেটা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তো সেটা কিন্তু উভয়ই হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বুদ্ধিদীপ্ত শিশুদের দৈহিক বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো। অর্থাৎ বুদ্ধিদীপ্ত শিশু যারা রয়েছে তাদের দৈহিক বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য পড়ে, যেটা জন্মের সময় এদের ওজন অপেক্ষাকৃত বেশি হয়। অর্থাৎ বুদ্ধিদীপ্ত শিশুকে রেকগনাইজ করার জন্ম থেকে রেকগনাইজ করার মূল রসদ সেটাকে আমরা বলতে পারি জন্মের সময় এদের ওজন অপেক্ষাকৃত অন্যান্য নর্মাল চাইল্ডের থেকে এদের ওজনটা একটু বেশি হয়ে থাকে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট, এটা আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, অবশ্যই সেটা মনে রাখবেন। জন্মের সময় এদের ওজন অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে। তারপর 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে টেলিস্কোপিং মেথড এ, অর্থাৎ টেলিস্কোপিং পদ্ধতি যেটা রয়েছে সেখানে কি করা হয় দেখুন, প্রতিটি বুদ্ধিদীপ্ত শিশুকে প্রতিটি পর্যায়ের পাঠ্যক্রম অতিক্রম করতে হবে। তো টেলিস্কোপিং মেথডে কি করা হয়, প্রতিটি বুদ্ধিদীপ্ত শিশুকে প্রতিটি পর্যায়ের পাঠ্যক্রম যেটা রয়েছে সেটা তাকে অতিক্রম করতে হবে। ঠিক আছে, তারপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সৃজনশীলতার বৈশিষ্ট্যগুলি কি। তো সৃজনশীলতার বৈশিষ্ট্য কী কী রয়েছে আমরা একবার এক নজর দেখে নেই। সাবলীলতা, নমনীয়তা, মৌলিকত্ব। সাবলীলতা, নমনীয়তা, মৌলিকত্ব এগুলি কিন্তু সবগুলোই কিন্তু কিসের মধ্যে পড়ে, সৃজনশীলতার মধ্যে পড়ে। তো এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট যে আনসারটা হবে সেটা হবে সবকটি। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের পূর্ণ মানসিক বিকাশে সহায়তা করতে হলে তাদেরকে যে ধরনের কাজ দিতে হবে। তো উন্নত বুদ্ধিসম্পন্ন যে সমস্ত শিশু রয়েছে তাদের পূর্ণ মানসিক বিকাশের ক্ষেত্রে আপনি যদি সহায়তা করতে চান তাদেরকে যে ধরনের কাজ দিতে হবে সেটা হলো তাদের দৈহিক কাজ দিতে পারেন, আপনি বুদ্ধিক কাজ দিতে পারেন, এবং সামাজিক যে কাজগুলো রয়েছে সেগুলো দিতে পারেন। তো এই কোয়েশ্চেনের এগেনস্ট আমাদের কারেক্ট যে আনসারটা হবে সেটা হবে সব ধরনের কাজই তাদেরকে দেওয়া যায়। ঠিক আছে, তো এবার আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের চাহিদা। তো উন্নত বুদ্ধিসম্পন্ন যে সমস্ত শিশু রয়েছে তাদের চাহিদাটা শুধুমাত্র জ্ঞানের চাহিদা তাদের প্রখর হয়ে থাকে। ঠিক আছে, প্রখর হয়ে থাকে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের, জ্ঞানের চাহিদাটা খুব বেশি প্রখর হয়ে থাকে। তারপর 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বুদ্ধিদীপ্ত শিশুর অর্থাৎ গিফটেড চিলড্রেন সাধারণত কী হয়, অতি সাবধানী প্রকৃতির হয়। তারা সাধারণত যে কোনো বিষয়ের ক্ষেত্রে দেখবেন ওরা খুবই সাবধানতা অবলম্বন করে থাকে, অর্থাৎ অতি সাবধানী প্রকৃতির হয়। এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সৃজনশীল ব্যক্তিত্বের বৈশিষ্ট্য হলো, অর্থাৎ একজন শিক্ষার্থী কিংবা ছাত্র কিংবা ছাত্রী তার ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কী, সৃজনশীল ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কী দেখে আমরা বুঝবো যে ওর মধ্যে সৃজনশীলতা রয়েছে। তো সেটা তার অনুভূতি প্রবণতা দেখে বুঝতে পারি, নারী সুলভ আগ্রহ ও প্রবণতা, ব্যক্তিগত প্রাধান্য প্রদান করা। তো এই যে প্রত্যেকটা বিষয়, এই প্রতিটি বিষয় কিন্তু দেখেই কিন্তু একজন সৃজনশীল শিশুর ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আমরা অনুভব করতে পারি বা বুঝতে পারি। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি, প্রতিটিই হবে। ক্লিয়ার?
এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে সৃজনশীলতার বৈশিষ্ট্যে যে চিন্তনের কথা বলা হয়েছে। খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপকামিং টিটেড পেপার 1 এবং পেপার 2 এর জন্য। সৃজনশীলতার বৈশিষ্ট্যে যে ধরনের চিন্তন বিরাজমান বা চিন্তন কাজ করে তা হলো কোন ধরনের চিন্তন কাজ করে, সেটা হলো অভিসারী চিন্তন। আর এই ধরনের কোয়েশ্চেনই কিন্তু এক্সামে টিটেড এক্সামে আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, এবং আমি বলবো যে এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনারা বেশি নজর দেবেন এবং এগুলো মেমোরাইজ করে রাখবেন, যাতে কোনোভাবে এক্সামে গিয়ে এগুলো ছুটে না যায়। ঠিক আছে, সৃজনশীলতার বৈশিষ্ট্যে যে চিন্তনের কথা বলা হয়েছে তা হলো অভিসারী চিন্তন। এই চিন্তনটাই কিন্তু একজন ছাত্র কিংবা ছাত্রীর মধ্যে ওই সমস্ত চিন্তনগুলো কাজ করে থাকে। ঠিক আছে, এবার আমরা 12 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হয়েছে সৃজনশীল ব্যক্তিদের অধিকাংশ আচরণের মধ্যেই দেখা যায়। কি দেখা যায়? সৃজনশীল ব্যক্তি যারা রয়েছে তাদের মধ্যে আচরণের মধ্যে কি দেখা যায়? অভিনবত্ব দেখা যায়, অর্থাৎ নতুন কিছু উদ্ভাবন করার, নতুন কিছু ডিসকভার করার ক্ষমতা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তো অভিনবত্ব হবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে একজন শিশু শিক্ষার্থীকে 2x + 3y * 2 = ড্যাশ বলতে বলা হলো। এক্ষেত্রে যে ধরনের চিন্তন কাজে লাগানো হলো তা। তো মনে রাখবেন, একজন শিক্ষার্থীকে 2x + 3y * 2 = বলতে বলা হয়েছে। এক্ষেত্রে যে ধরনের চিন্তন কাজে লাগানো হলো সেটা হলো অভিসারী চিন্তন। ঠিক আছে, এবার 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন পরিবেশের মধ্যে উল্লেখযোগ্য হলো বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ, শিক্ষার্থীর নিজস্ব বন্ধুবান্ধবদের আচরণ সংক্রান্ত পরিবেশ। তো এটা কিন্তু এই কোয়েশ্চেনের এগেনস্টে উভয়ই হবে। আমাদের কারেক্ট আনসার অপশন সি হয়ে যাবে এই কোয়েশ্চেনের এগেনস্টে কারেক্ট আনসার। শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন পরিবেশের মধ্যে উল্লেখযোগ্য হলো বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ যেমনটা প্রয়োজন, ঠিক তেমনি শিক্ষার্থীর নিজস্ব বন্ধুবান্ধবের আচরণ সংক্রান্ত পরিবেশও কিন্তু অত্যন্ত বাঞ্ছনীয় ক্ষেত্রে। তারপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে ডাইসলেক্সিয়া দূর করার জন্য শিক্ষক ব্যবহার করতে পারেন। এটা আমি পূর্বেই হয়তো ডিসকাস করেছিলাম, মনে রাখবেন ডাইসলেক্সিয়া দূর করার জন্য একজন শিক্ষক হিসেবে আপনি ট্যাপ রেকর্ডার ইউজ করতে পারেন। ঠিক আছে, এবার 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ডিসগ্রাফিয়া প্রতিবন্ধীদের কী কী থাকতে পারে? ডাইসলেক্সিয়া থাকতে পারে, আবার ডাইসলেক্সিয়া নাও থাকতে পারে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনের এগেইনস্টে উভয় হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বুদ্ধিদীপ্ত শিশুদের দৈহিক বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হলো। বুদ্ধিদীপ্ত শিশু যারা রয়েছে তাদের দৈহিক বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য হলো জন্মের সময় এদের ওজন অপেক্ষাকৃত বেশি হয়। এই কয়েকটা কোয়েশ্চেন এখানে রিপিটেশন হয়ে গেছে, আপনারা একটু বুঝে নেবেন। টেলিস্কোপিং মেথডে কী করা হয়? প্রতিটি বুদ্ধিদীপ্ত শিশুকে প্রতিটি পর্যায়ের পাঠ্যক্রম অতিক্রম করতে হয়। ঠিক আছে, এটা আমি পূর্বে ডিসকাস করেছি। তারপর 19 নম্বর কোয়েশ্চেন, সৃজনশীলতার বৈশিষ্ট্যগুলি হলো। সৃজনশীলতার বৈশিষ্ট্য কি? সাবলীলতা, নমনীয়তা, মৌলিকত্ব, সবকটি হবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। তারপর 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের পূর্ণ মানসিক বিকাশে সহায়তা করতে হলে তাদেরকে যে ধরনের কাজ দিতে হবে। তো উন্নত বুদ্ধিসম্পন্ন যে সমস্ত শিশু রয়েছে তাদেরকে দৈহিক, বুদ্ধিক, সামাজিক সব ধরনের কাজ দেওয়া যেতে পারে। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের চাহিদা। উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের চাহিদা, কিসের চাহিদা সবচেয়ে বেশি থাকতে দেখা যায়? তা হলো জ্ঞানের চাহিদা। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে বুদ্ধিদীপ্ত শিশুরা অর্থাৎ গিফটেড চিলড্রেন সাধারণত কি অতি সাবধানী প্রকৃতির হয়ে থাকে, অর্থাৎ যে কোনো বিষয়ে তাদের অত্যন্ত প্রখর কিংবা অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার 23 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সৃজনশীল ব্যক্তিত্বের বৈশিষ্ট্য কি? সৃজনশীল ব্যক্তিত্বের বৈশিষ্ট্য হলো অনুভূতি প্রবণতা, নারীসুলভ আগ্রহ প্রবণতা, ব্যক্তিগত প্রাধান্য প্রদান করা। এগুলি হলো সৃজনশীল ব্যক্তিত্বের কয়েকটা বৈশিষ্ট্য। ক্লিয়ার? এবার 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সৃজনশীলতার বৈশিষ্ট্যে যে চিন্তনের কথা বলা হয়েছে। তো সৃজনশীলতার বৈশিষ্ট্যে যে চিন্তনের কথা বলা হয়েছে তা হলো অভিসারী চিন্তন। তারপর 25 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সৃজনশীল ব্যক্তিদের অধিকাংশ আচরণের মধ্যেই দেখা যায়। সৃজনশীল ব্যক্তিত্ব যারা রয়েছে, ব্যক্তিদের মধ্যে যারা রয়েছে তাদের মধ্যে প্রত্যেকটা বিষয়ে দেখবেন অভিনবত্ব দেখতে পাওয়া যায়, অর্থাৎ নতুন কিছু উদ্ভাবন কিংবা নতুন কিছু ডিসকভার করার ক্ষমতা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। 26 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে একজন শিশু শিক্ষার্থীকে 2x + 3y² = বলতে বলা হলো। এক্ষেত্রে যে ধরনের চিন্তন কাজে লাগানো হলো তা হলো অভিসারী চিন্তন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবেন, সেটা আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। তারপর 27 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে শিক্ষণের ক্ষেত্রে বিভিন্ন পরিবেশের মধ্যে উল্লেখযোগ্য হলো বিদ্যালয়ের আশেপাশের পরিবেশ, শিক্ষার্থীর নিজস্ব বন্ধুবান্ধবের আচরণ সংক্রান্ত পরিবেশ,
এগুলো উভয়ই হয়ে যাবে এই কোয়েশনের এগেনস্টে কারেক্ট আনসার। তো এই 20 থেকে 27 অবধি কয়েকটা কোয়েশ্চেন রিপিট হয়ে গেছে, আপনারা কাইন্ডলি একটু বুঝে নেবেন। তারপর আমরা মুভ করছি 28 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখান থেকে আবার নতুন করে শুরু করা হলো। একটু বুঝে নেবেন আপনারা, এখান থেকে আবার নতুন কোয়েশ্চেন 28 থেকে। একজন শিক্ষার্থীকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে কতগুলো ইট দেওয়া হলো, এই ইটগুলো তুমি কি কি করতে পারবে? এক্ষেত্রে শিক্ষার্থীকে যে ধরনের চিন্তন কাজে লাগাতে হবে তা হলো, অর্থাৎ এখানে দেখতে পাওয়া গেল একজন শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হলো তোমাকে কতগুলো ইট দেওয়া হলো, এই ইটগুলো তুমি কি কি করতে পারবে। এক্ষেত্রে শিক্ষার্থীকে যে ধরনের চিন্তন কাজে লাগাতে হবে, অর্থাৎ কয়েকটা ইট তাকে দেওয়া হলো এবং ওই ইটগুলো দিয়ে সে কি কি করতে পারবে, সেই ক্ষেত্রে তার যে চিন্তনগুলো কাজে লাগাবে, সেই ক্ষেত্রে কোন ধরনের চিন্তন কাজে লাগাবে সেটা হলো অপসারী চিন্তন। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট যেটা আনসার হবে সেটা হলো অপসারী চিন্তন। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই সেটা মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 29 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হয়েছে বুদ্ধিদীপ্ত শিশুদের শিক্ষার প্রাথমিক বিদ্যালয় হলো, অর্থাৎ যে সমস্ত বুদ্ধিদীপ্ত শিশু রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষার প্রাথমিক বিদ্যালয় কোনটি, সেটা হলো হান্টার প্রাথমিক বিদ্যালয় হলো বুদ্ধিদীপ্ত শিশুদের ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়। ক্লিয়ার। এবার আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সৃজনশীল শিশুরা তাদের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, আচার আচরণ। তো সৃজনশীল শিশুরা তাদের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি, আচার আচরণ সম্পূর্ণ ভিন্ন পথ ধরে চলে, অর্থাৎ সেক্ষেত্রে তাদের চিন্তাভাবনা, দৃষ্টিভঙ্গি এবং আচার আচরণগুলিকে সম্পূর্ণ ভিন্ন পথে পরিচালিত করে এবং ভিন্ন পথে সেগুলো ভাবতে থাকে। 31 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সৃজনশীলতার বা ক্রিয়েটিভিটি পরিমাপক অভিজ্ঞতা হলো। সৃজনশীলতার বা ক্রিয়েটিভিটি পরিমাপক অভিজ্ঞতা হলো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু টিচার এক্সামে প্রায়শই এক্সামে আসতে দেখতে পাওয়া যায়, অবশ্যই সেগুলো মনে রাখবেন। গিলফোর্ডস ডাইভারজেন্ট থিঙ্কিং ইনস্ট্রুমেন্ট, রিমোট অ্যাসোসিয়েশন টেস্ট, এসি টেস্ট অফ ক্রিয়েটিভিটি এবিলিটিস। তো এই সবগুলো কিন্তু টেস্টগুলোর কথা আপনাদের মনে রাখতে হবে। গিলফোর্ডস ডাইভারজেন্ট থিঙ্কিং ইনস্ট্রুমেন্ট, রিমোট অ্যাসোসিয়েশন টেস্ট, এসি টেস্ট অফ ক্রিয়েটিভিটি এবিলিটিস, এই সবগুলো টেস্ট কিন্তু সৃজনশীলতা কিংবা ক্রিয়েটিভিটি পরিমাপ করার ক্ষেত্রে কাজে লাগানো হয়। তো এই সবকটি হবে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি পরিমাপক অভিজ্ঞতা। ক্লিয়ার। এবার আমরা মুভ করছি 32 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সৃজনশীল শিক্ষার্থীরা লাজুক প্রকৃতির হয়, এরা অনেক সময় একা একা থেকে আপন জগতে চিন্তা ভাবনা করে, তাই এই সমস্ত শিশুদের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা হবে। অর্থাৎ সৃজনশীল শিক্ষার্থী যারা রয়েছে সেই সমস্ত শিশুরা কি হয়, লাজুক প্রকৃতির হয়ে থাকে, এরা অনেক সময় একা একা থেকে আপন জগতে চিন্তা ভাবনা করে, তাই এই সমস্ত শিশুদের ক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে আপনাকে যে ভূমিকা পালন করতে হবে, তাদের চিন্তার উপযুক্ত খোরাক দিতে হবে, অর্থাৎ তারা যাতে যে বিষয়গুলো নিয়ে ভাবতে পারে বা তাদের চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে পারে, সেই সমস্ত বিষয় আপনি তাদেরকে সাহায্য করতে পারেন কিংবা দিতে পারেন, যাতে করে তারা তাদের চিন্তার বহিঃপ্রকাশ ঘটাতে পারে। ক্লিয়ার। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এই ধরনের কোয়েশ্চেন আসার পসিবিলিটি অনেকটাই রয়েছে, তো সেটা মনে রাখবেন। তারপর 33 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে চূড়ান্ত মাত্রার বুদ্ধিদীপ্ত শিশুর বুদ্ধাঙ্ক, অর্থাৎ একজন চূড়ান্ত মাত্রার শিশু কিংবা শিক্ষার্থী, তার চূড়ান্ত মাত্রা বুদ্ধিদীপ্ত শিশুর বুদ্ধাঙ্ক যেটা রয়েছে সেটা হলো 180 এরও বেশি। তারপর 34 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বুদ্ধিদীপ্ত শিশুদের একটি শিক্ষাগত বৈশিষ্ট্য হলো, অর্থাৎ বুদ্ধিদীপ্ত শিশু যারা রয়েছে তাদের একটি শিক্ষাগত বৈশিষ্ট্য যেটা হলো এরা অতি অল্প বয়সে লিখতে পড়তে শেখে। অর্থাৎ বুদ্ধিদীপ্ত শিশু যারা রয়েছে তারা কম বয়স থেকেই কি করতে পারে, অল্প বয়সে তারা লিখতে পারে এবং পড়তে শেখে। 35 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে সৃজনশীল শিক্ষার্থীদের শিক্ষাদান প্রসঙ্গে শিক্ষক যে পদ্ধতি অবলম্বন করতে পারেন। সৃজনশীল শিক্ষার্থীদের শিক্ষাদান করার প্রসঙ্গে একজন শিক্ষক যে পদ্ধতি অবলম্বন করতে পারেন সেটা হলো ব্রেন স্টর্মিং পদ্ধতি, অর্থাৎ ব্রেনের মধ্যে কোনো ঝড় তোলা, সেই পদ্ধতিটাকে তিনি প্রয়োগ করতে পারেন। ক্লিয়ার। এবার 36 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে বুদ্ধিদীপ্ত শিশুদের চিহ্নিতকরণ পদ্ধতি হলো, অর্থাৎ বুদ্ধিদীপ্ত শিশুদের আমরা কি হিসাবে চিহ্নিত করতে পারি, কি করে চিহ্নিত করতে পারি, সেটা হলো সেলফ নমিনেশন, পির নমিনেশন, প্যারেন্টস নমিনেশন, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা শিশুদের বুদ্ধিদীপ্ত শিশু রয়েছে যারা তাদের চিহ্নিত করতে পারি। এটাও কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনও মনে রাখবেন, সেলফ নমিনেশন, পির নমিনেশন এবং প্যারেন্টস নমিনেশনের মাধ্যমে আমরা বুদ্ধিদীপ্ত শিশুদের চিহ্নিত করতে পারি। তারপর 37 নম্বর কোয়েশ্চেনের দিকে আমরা মুভ করছি। এবার দেখা যাচ্ছে যে গিফটেড চিলড্রেন এর শনাক্তকরণে পিতামাতার মূল্যায়ন হলো, অর্থাৎ একজন গিফটেড চিলড্রেন এর শনাক্তকরণে পিতামাতার মূল্যায়নটা কী হবে, সেটা হবে অল্প বয়সেই সঠিক পূর্ণ বাক্য তারা ব্যবহার করতে পারে, ক্যালেন্ডারের প্রতি কৌতূহল, ঘড়ির প্রতি কৌতূহল, এই প্রত্যেকটা বিষয় কিন্তু গিফটেড চাইল্ড এর শনাক্তকরণে পিতামাতার মূল্যায়ন হয়ে থাকে। ঠিক আছে,
তো এই কোয়েশ্চেন এগেনস্টে আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি প্রতিটি। 38 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে বুদ্ধিদীপ্ত শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকের বৈশিষ্ট্য হলো। বুদ্ধিদীপ্ত শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে একজন শিক্ষকের কী কী বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয় বা কী কী বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা দেখব। এখানে বলা হয়েছে এ নম্বর অপশনে সাধারণ প্রশ্নের বাইরে অতিরিক্ত প্রশ্ন করা, শিক্ষকের বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভের আগ্রহ, শিক্ষার্থী কোন বিষয়ে শিক্ষকের থেকে বেশি জানলে বিচলিত না হওয়া। তো দেখুন এখানে বুদ্ধিদীপ্ত শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকের যে বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন সেটা হলো সাধারণ প্রশ্নের বাইরেও কিন্তু অতিরিক্ত প্রশ্ন করা, অর্থাৎ একজন শিশুর কে আপনি সাধারণ যে প্রশ্নগুলো করলেন সেগুলোর বাইরেও কিন্তু অতিরিক্ত প্রশ্ন করা, শিক্ষকের বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভের আগ্রহ। আপনার কিন্তু একজন শিক্ষক হিসাবে আপনার মানে যে বিষয়েই আপনার জ্ঞান থাক না কেন এর বাইরেও কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে জ্ঞান লাভের আগ্রহ প্রকাশ করতে হবে কিংবা আগ্রহ দেখাতে হবে। শিক্ষার্থী কোনো বিষয়ে আপনার থেকে বেশি কিছু জানলো তো সেটা কিন্তু আপনি সেই বিষয়ে কিন্তু বিচলিত না হয়ে আপনিও জ্ঞানের রাস্তাটাকে প্রসারিত করার চেষ্টা করবেন। তো এই গুণগুলো কিন্তু একজন বুদ্ধিদীপ্ত শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে আপনার একজন শিক্ষক হিসাবে সেই বৈশিষ্ট্যগুলো থাকাটা অত্যন্ত বাঞ্ছনীয়। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট আনসার হবে সবকটি। তারপর 39 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে কোন অভিজ্ঞতা দ্বারা সৃজনশীলতা পরিমাপ করা হয়। আমি তো পূর্বেই আলোচনা করেছি, কয়েকটা অভিজ্ঞতার কথা দিয়েছিলাম। তো দেখুন এখানে দিয়েছি আবার রিমোট অ্যাসোসিয়েশন টেস্ট কিন্তু সৃজনশীলতা পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা থাকে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রিমোট অ্যাসোসিয়েশন টেস্ট কোন ক্ষেত্রে বা কোন জিনিস পরিমাপ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা কিন্তু সৃজনশীলতা পরিমাপ করতে এই অভিজ্ঞতা ব্যবহার করা হয়ে থাকে। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই এটা মনে রাখবেন। 40 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে ভারতবর্ষে প্রস্তুত সৃজনশীলতার অবিকল। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে এখনো আসেনি এবং ইউনিক একটা কোয়েশ্চেন এবং আসার অনেকটা পসিবিলিটি রয়েছে, তাই আমি আবারও আপনাদেরকে বলছি এই ধরনের কোয়েশ্চেন মনে রাখবেন। ভারতবর্ষে প্রস্তুত সৃজনশীলতার অবিকল শার্টস টেস্ট অফ ক্রিয়েটিভিটি। শার্টস টেস্ট অফ ক্রিয়েটিভিটি হলো ভারতবর্ষে প্রস্তুত সৃজনশীলতার একটি অভিজ্ঞতা। তারপর 41 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে আর্লি স্কুল অ্যাডমিশন কাদের জন্য প্রয়োজনীয়। আর্লি স্কুল অ্যাডমিশন কাদের জন্য প্রয়োজনীয়? বুদ্ধিদীপ্ত শিশু যে সমস্ত শিশু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আর্লি স্কুল অ্যাডমিশন অত্যন্ত প্রয়োজনীয়। তারপর 42 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে গবেষণালব্ধ ফলাফলের পরিপ্রেক্ষিতে দেখা যায় শ্রেণীকক্ষে বুদ্ধিদীপ্ত শিশুদের চিহ্নিত করার ক্ষেত্রে শিক্ষকদের সাফল্যের হার। অর্থাৎ গবেষণালব্ধ ফলাফলের পরিপ্রেক্ষিতে দেখা যায় শ্রেণীকক্ষে বুদ্ধিদীপ্ত শিশুদের চিহ্নিত করার ক্ষেত্রে শিক্ষকদের সাফল্যের হার হলো 10 থেকে 50%। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 43 নম্বর কোয়েশ্চেনের দিকে যেখানে বলা হচ্ছে শ্রেণীকক্ষে শিক্ষাদানকালে আপনি শিক্ষক হিসাবে কিভাবে একজন বুদ্ধিদীপ্ত শিশুকে শনাক্ত করতে পারবেন। তো আমরা দেখে নিই অপশনগুলো কী কী রয়েছে। যে শিশু সহজে ও দ্রুত শেখে, যে শিশু অনেক বিষয় জানে যা অন্য শিশুরা জানে না, যে শিশু কঠিন বুদ্ধি কাজ সম্পন্ন করে। তো এই কোয়েশ্চেনের এগেনস্টে আমাদের কারেক্ট যে অপশনগুলো হবে সেটা হবে অপশন ডি সবগুলি। ঠিক আছে, যে শিশু সহজে ও দ্রুত শেখে এবং যে শিশু অনেক বিষয় জানে ও যা অন্য শিশুরা জানে না, যে শিশু কঠিন বুদ্ধি কাজ সম্পন্ন করে, এই সমস্ত বিষয়াদির মাধ্যমে আমরা বুদ্ধিদীপ্ত শিশুকে শনাক্ত করতে পারি। ক্লিয়ার? 44 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে গিফটেড শিশুদের জন্য ব্যবহৃত ত্বরণ পদ্ধতি হলো, অর্থাৎ অ্যাক্সিলারেশন পদ্ধতি যেটা রয়েছে গিফটেড শিশুদের জন্য সেটা হলো শিক্ষার্থীদের প্রচলিত পাঠ্যক্রম খুব দ্রুত শেষ করার সুযোগ দেওয়া। শিক্ষার্থীদের প্রচলিত পাঠ্যক্রম যেগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত শেষ করার সুযোগ করে দেওয়ার মাধ্যমে একজন গিফটেড শিশুদের জন্য এটা ত্বরণ পদ্ধতি হতে পারে। ঠিক আছে, তারপর 45 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে সৃজনশীলতার বিকাশে সিনথেটিক্স হলো এক ধরনের। তো সৃজনশীলতার বিকাশে সিনথেটিক্স হলো এক ধরনের কি দলগত চিন্তন পদ্ধতি। কি পদ্ধতি? সেটা হলো দলগত চিন্তন পদ্ধতি। 46 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হয়েছে ব্যতিক্রম মাত্রার বুদ্ধিদীপ্ত শিশুর বুদ্ধাঙ্ক। তো ব্যতিক্রমী বা ব্যতিক্রম মাত্রার বুদ্ধিদীপ্ত শিশুর বুদ্ধাঙ্ক যেটা রয়েছে সেটা হলো 160 থেকে 180 অবধি। ঠিক আছে, এবার 47 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে সামাজিকতা ও মনোমানসিকতার দিক থেকে বুদ্ধিদীপ্ত শিশুরা। তো সামাজিকতা ও মনোমানসিকতার দিক থেকে বুদ্ধিদীপ্ত শিশুরা তারা সকলের কাছে উচ্চ প্রশংসনীয় হয়ে থাকে। অর্থাৎ সামাজিকতা মনোমানসিকতার দিক থেকে বুদ্ধিদীপ্ত শিশুরা কী হবে? সকলের কাছে উচ্চ প্রশংসনীয় হয়ে থাকে। ক্লিয়ার? এবার আমরা মুভ করছি 48 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে বুদ্ধিদীপ্ত শিশুদের প্রেরণা। তো বুদ্ধিদীপ্ত শিশুদের প্রেরণা অর্থাৎ মোটিভেশন সেটা উচ্চমানের হয়ে থাকে, অর্থাৎ উচ্চমানের থাকবে। 49 নম্বর কোয়েশ্চেন যেখানে বলা হচ্ছে কোনো বিদ্যালয়ের কোনো একজন বিশেষ শিক্ষকের ক্লাস অধিকাংশ শিক্ষার্থী করতে চাইছে না, কারণ। তো দেখুন কোনো বিদ্যালয়ের কোনো একজন বিশেষ শিক্ষকের ক্লাস অধিকাংশ শিক্ষার্থী করতে চাইছে না, সেক্ষেত্রে কারণগুলো কী কী হতে পারে একবার দেখে নিই।
সেই শিক্ষক শিক্ষার্থীদের প্রতি খারাপ আচরণ করেন, এটাও কিন্তু কারণের মধ্যে পড়তে পারে। তারপর বি নম্বর অপশন, যেখানে শিক্ষকের পড়ানো তেমন সন্তোষজনক নয়। তো টেট এক্সামের ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা অপশন পড়েই কিন্তু যে আনসার আপনি সিলেক্ট করে নেবেন এমনটা নয়, কিন্তু আপনাকে প্রত্যেকটা অপশন ভালোভাবে বুঝিয়ে তারপরে আপনাকে অপশনটা চুজ করতে হবে, ঠিক আছে। তো শিক্ষকদের পড়ানো তেমন সন্তোষজনক নয়, এটাও হতে পারে। তারপর সি নাম্বার অপশন, তিনি বিদ্যালয়ের পরিবেশকে খারাপ করে তুলছেন, এটাও হতে পারে। তো অপশন আমাদের তিনটেই কারেক্ট। এখানে অপশন যেটা হবে, সঠিক উত্তর যেটা হবে সেটা হবে ডি নাম্বার, সবগুলি সঠিক হবে, ঠিক আছে। এবার আমরা 50 নম্বর কোয়েশ্চেনের দিকে মুভ করছি, যেখানে বলা হচ্ছে সৃজনশীল শিশুর বা শিক্ষার্থীর একটি বৈশিষ্ট্য হলো। সৃজনশীল শিশুর বা একটি শিক্ষার্থীর বৈশিষ্ট্য কি? কোনো বিষয়ের প্রতি প্রয়োজন অতিরিক্ত গুরুত্ব আরোপ না করা। সৃজনশীল শিশুর বা শিক্ষার্থীর একটি গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো কিন্তু কোনো বিষয়ের প্রতি প্রয়োজন অতিরিক্ত, অর্থাৎ প্রয়োজনের বেশি সে কী করবে না, গুরুত্ব আরোপ করবে না। এটা হলো একজন সৃজনশীল শিক্ষার্থীর একটা প্রধান বৈশিষ্ট্য। তারপর 51 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বুদ্ধিদীপ্ত শিশুদের শিক্ষাগত একটি বৈশিষ্ট্য হলো। অর্থাৎ বুদ্ধিদীপ্ত শিশুরা যারা রয়েছে তাদের শিক্ষাগত একটা বৈশিষ্ট্য হলো অসাধারণ নেতৃত্ব দানের ক্ষমতা। তাদের নেতৃত্ব দানের ক্ষমতা কিন্তু তাদের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। তারপর আমরা মুভ করছি 52 নম্বর কোয়েশ্চেনের দিকে, যেখানে বলা হচ্ছে বুদ্ধিদীপ্ত শিশুদের মধ্যে শিক্ষাগত দিক থেকে এগিয়ে থাকে, তাই তাদের মধ্যে দেখা যায়। তো বুদ্ধিদীপ্ত শিশুরা তাদের শিক্ষাগত দিক থেকে যেরকমটা এগিয়ে থাকে, তাই তাদের মধ্যে কি দেখা যায়, অধিমন্যতা দেখা যায়, অর্থাৎ সুপিরিয়রিটি দেখা যায়, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটাও মনে রাখবেন, অধিমন্যতা কিংবা সুপিরিয়রিটি তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। 53 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের শিক্ষাগত চাহিদা পরিতৃপ্তির জন্য ব্যবস্থা হলো তৈরি শিক্ষা স্তরের ত্বরণ, ঠিক আছে। উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের শিক্ষাগত চাহিদা পরিতৃপ্তির জন্য যে ব্যবস্থাটা তৈরি করা হয় সেটা হলো শিক্ষা স্তরের ত্বরণ। শিক্ষা স্তরের ত্বরণ মিন্স অ্যাক্সিলারেশন, অর্থাৎ গতি তৈরি করা হয়। তারপর 54, সাধারণ পাঠ্যক্রমের তুলনায় পাঠ্যক্রম উন্নতিকরণ প্রয়োজন। কাদের ক্ষেত্রে? সাধারণ পাঠ্যক্রমের তুলনায় পাঠ্যক্রম উন্নতিকরণ প্রয়োজন উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের শিক্ষা দেওয়ার জন্য। উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের শিক্ষা দেওয়ার জন্য কি প্রয়োজন? পাঠ্যক্রম উন্নতিকরণ করা প্রয়োজন। তারপর 55 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে দুজন শিক্ষার্থীদের মধ্যে একজন শিক্ষার্থীকে কোনো সমস্যা বোঝাতে বেশ কিছুটা সময় লাগে, অপর শিক্ষার্থী সেই সমস্যা নিজেই অতি সহজেই করতে পারে। সুতরাং বলা যায়, খুব ইম্পর্টেন্ট আপকামিং টেট পেপার 1 পেপার 2 এর জন্য এই বোধগম্য কোয়েশ্চেনটা আসার অনেকটা পসিবিলিটি রয়েছে। তো অবশ্যই মনে রাখবেন, প্রথম শিক্ষার্থীর মেধা অপেক্ষা দ্বিতীয় শিক্ষার্থীর মেধা অনেক বেশি। সেক্ষেত্রে প্রথম শিক্ষার্থীর মেধা অপেক্ষা দ্বিতীয় শিক্ষার্থীর মেধা অনেকটাই বেশি, ঠিক আছে। তো এই ছিল টেট পেপার 1 এবং পেপার 2 এর জন্য বাছাই করা 50 কোয়েশ্চেন্স। আশা করি এই 50 পেডাগজি কোয়েশ্চেন আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। আর এই ধরনের ভিডিও যদি আপনারা ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আরও পেতে চান, অবশ্যই ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। আর আপনারা যারা ডিপ স্টাডি চ্যানেলে নতুন ভিজিট করছেন অবশ্যই পূর্বের ভিডিওগুলো একবার দেখে নেবেন, যাতে করে আপনারাও আপনাদের এক্সাম প্রিপারেশনকে আরও মজবুত করতে সক্ষম হন। তো ধন্যবাদ সবাইকে, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।